অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বললেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে মির্জা ফখরুল। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন কাজে গিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এদিকে এমপি আনোয়ার হত্যাকাণ্ডের প্রধান আসামি শিমুল সহ 3 জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জন গ্রেফতার আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। তারা গতকালকেই গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ আমাদেরকে জানিয়েছেন যে এ ঘটনার মূল যিনি পরিকল্পনাকারী, যিনি আমানুল্লাহ আমান পরিচয়ে মিথ্যে পরিচয়ে ভারতে প্রবেশ করেছিলেন, যার মূল পরিচয় হচ্ছে তিনি একজন চরমপন্থী দলের নেতা, তার নাম শিমুল ভূঁইয়া, তিনি তার ভাতিজা তানভীর ভূঁইয়া এবং এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী অর্থাৎ যার নির্দেশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই আখতারুজ্জামান শাহিনের একজন গার্লফ্রেন্ড, তার নাম শিলাস্তি রহমান। এই 3 জন বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজ দুপুরের পর কোনো একটি সময়ে তাদেরকে আদালতে পাঠানো হবে, যেহেতু একটি বাধ্যবাধকতা রয়েছে যে কোনো আসামিকে গ্রেফতারের একটি নির্দিষ্ট সময় পর তাদেরকে আদালতে সোপর্দ করতে হয়, সেই অনুযায়ী তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে। এবং যেহেতু এই হত্যাকাণ্ডটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, প্রচুর বিষয় এখনো পর্যন্ত রহস্যাবৃত আছে, অর্থাৎ তার মরদেহ কোথায়, মরদেহের টুকরোগুলো কোথায় ফেলানো হয়েছে সে বিষয়গুলো বের করা যায়নি এবং ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কিভাবে সংগঠন হয়েছিল, এ সকল বিষয় জানার জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও আমাদের জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র বা গোয়েন্দা পুলিশের যিনি প্রধান তিনি। তো তিনি আমরা যতটুকু জানতে পেরেছি এই আসামিদেরকে আজ দুপুরের পরে আদালতে তোলা হবে এবং অন্তত 10 দিনের রিমান্ড চাওয়া হবে প্রত্যেকের। তো এই ছিল তাদের আদালতে তোলার কার্যক্রমের ব্যাপারে আমাদের কাছে জানা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোডে। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে ঝিনাইদহে নিজ বাসায় সাংবাদিকদের তিনি কথা বলেন। এমপি আনারের জানাজার বিষয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উৎকণ্ঠায় থাকলেও তার মেয়ে জানান, খণ্ডিত লাশ উদ্ধার হলে ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়ার পরই পারিবারিকভাবে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত সময়ে আসামি শনাক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সহ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। আমি এর বিচার চাই। আমার যা হারিয়েছে, আমার যা গেছে, এটা আমি ফিরে পাবো না। যারা আমার বাবাকে খুন করেছে তাদের মতন 30টা আসামিরও যদি এখন শাস্তি দিয়ে হয়, তাও তো আমি আমার বাবাকে পাবো না। আমরা শুনেছি যে সে নির্মমভাবে হত্যা হয়েছে। তো যদি হত্যা হয়েই থাকে তাহলে তার লাশটা প্রথমে আমাদের কাছে হস্তান্তর করতে হবে। এই হস্তান্তর না হওয়া পর্যন্ত আসলে আমরা জানাজার কোনো চিন্তা ভাবনা পারিবারিকভাবে করছি না। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনারের বাড়ির সামনে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনার কয়েকদিন পার হয়ে গিয়েছে। এই কয়েকদিন পরে কিন্তু আজ ঝিনাইদহে তার যে বাসভবন সেখানে এসেছেন তার কন্যা ডরিন। তিনি কিছু সময় আগে এসে এখানে আসলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী সংঘ সহ যারা স্বজনদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে কিন্তু একটি আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছু সময় আগে আমরা তার মেয়েকে দেখেছি, সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং সেখানে কিন্তু তিনি বারবার বেশ কয়েকটি কথা বলছিলেন, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এখানে যারা আসলে তার বাবার হত্যাকারী হিসেবে চিহ্নিত করা গিয়েছে, মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী তারা যেহেতু চিহ্নিত করা গিয়েছে এবং বেশ কয়েকজন আইনে আওতায় আনা গিয়েছে, এ কারণে কিন্তু তিনি একদিকে যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রশাসনের উপর, পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যারা দেশের বাইরে রয়েছেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা হিসেবে তাদেরকে দ্রুত
দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় যাতে আনা যায় সেটি কিন্তু আসলে যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই চেষ্টার কথা কিন্তু আসলে বলছেন। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু আজও কালো ব্যাজ ধারণ করে আছেন এবং আওয়ামী লীগ কার্যালয় যেটি তার বাসভবনের ঠিক উল্টো দিকে সেখানে কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এখানকার মানুষ আজ প্রতিবাদ মুখর হয়ে উঠছেন এবং আজ বিকালে একটি মানববন্ধন রয়েছে। একটু বলে রাখি যে এখানে হত্যার সাথে যারা জড়িত তাদের যেহেতু আইনের আওতা আনা হয়েছে তাদের মাধ্যম দিয়ে যাতে এই যে মরদেহের খণ্ডিত অংশ সেটি যাতে পাওয়া যায় সেটিরও দাবি জানিয়েছেন এবং তার জানাজার কি হবে সে বিষয়ে আসলে একটি সিদ্ধান্ত ছিল। তার মেয়ে বলছেন পারিবারিকভাবে এই সিদ্ধান্তটি হবে ওই খণ্ডিত অংশ উদ্ধারের পর ডিএনএ টেস্টের পর যখন নিশ্চিত হবে তখনই তারা জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে তার পরিবারের পক্ষ থেকে পাওয়া বা তার কন্যার বক্তব্য নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘু চাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই মুহূর্তে মোংলা বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কিছু দূর অগ্রসর হয়ে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে, তবে সাগর উত্তাল রয়েছে। তবে এইখানে যে মোংলা বন্দর সংলগ্ন এলাকা কিন্তু শান্ত রয়েছে। সকাল থেকেই কিন্তু এখানে রৌদ্র উজ্জ্বল দেখা গেছে। তবে এখানে এখন পর্যন্ত যে নিম্নচাপের কোনো এখনো দেখা যাচ্ছে না মোংলা বন্দরে। এখানে কিন্তু কোনো মেঘাচ্ছন্ন নেই বা বাতাসেরও কোনো আর্দ্রতা নাই। তবে আজ বিকাল নাগাদ কিন্তু ঝড় এবং জড়ো হাওয়ার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া যে কথাটি জানিয়েছে যে এই ঘূর্ণিঝড়টি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এই নিম্নচাপটি, তাহলে কিন্তু এর আঘাতটা কিন্তু মোংলা বন্দরের দিকে এই নিম্নচাপটি কিন্তু অবস্থান করেছে। তবে মোংলা বন্দর কিন্তু এখন মোংলা বন্দর কিন্তু এখন একদম পশুর নদী শান্ত রয়েছে। এখানে যে লাইটার জাহাজগুলো নিরাপদে অবস্থান নিয়েছে। এছাড়াও সুন্দরবনে যে পর্যটকবাহী যে বোটগুলো রয়েছে পর্যটক বোটগুলো কিন্তু তারা পর্যটক নিয়ে কিন্তু তারা সরে আসতেছে এবং জলযানগুলো কোথাও সরিয়ে নেওয়ার কোনো নির্দেশনা আসেনি। কিন্তু তারপরেও কিন্তু এখানে যে পশুর নদীর উপরে যে যারা রয়েছে তারা কিন্তু নিরাপদে রয়েছে যেন কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। এছাড়াও যে বঙ্গোপসাগরের সৃষ্ট যে নিম্নচাপটি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আজকের বিকালের পরে যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মোংলা বন্দর উপর দিয়ে কিন্তু অতিক্রম করতে পারে এবং এই কথাটাই আমাদেরকে যে আবহাওয়া জানিয়েছে। তবে মোংলা বন্দর এলাকায় বা মোংলা উপজেলা এলাকায় যে পৌর এলাকায় যে সিসিবি স্বেচ্ছাসেবক সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দর এলাকায়। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের 40% কাজ শেষ হয়েছে। 2025 সালের জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তবে কাজের অগ্রগতি বলছে পুরো দমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশেদ লিমনের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ। এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি। তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রো যাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে
উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারি। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনা। পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রীর জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। এতে মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে 600টি অপারেশন পয়েন্ট এবং 200টি ক্যাম্প সহ 63টি কোম্পানির 4000 বাস থাকবে। হজ যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময় পরিমাপও করে দিয়েছে তারা। পবিত্র স্থানগুলোতে আরও উন্নত মানের সেবার জন্য বাস পার্কিং এবং অবকাঠামোর গুণমানও পরীক্ষা করা হয়েছে। এছাড়া শক্তিশালী অবকাঠামো প্রকল্পের উপর নির্ভর করে হজযাত্রীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন খাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহন ব্যবস্থার জন্য কর্মক্ষম পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে সময়সূচি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বর্তমানে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের আগামী কয়েকদিন পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। নাদিম মারজান, সময় সংবাদ। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত আসলে যে তথ্যটি রয়েছে সেটি 9টি ইউনিট কাজ করছে। কক্সবাজার সদর থেকে শুরু করে প্রায় 9টি ইউনিট ফায়ার সার্ভিসের একসঙ্গে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিমও এসেছে, তারাও কাজ শুরু করছে। পাশাপাশি পুলিশ রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা যারা কঠোর পরিশ্রম করছে। আমরা গাড়ি যুগে তারা এই ছোট ছোট গাড়ি করে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করছে। আমরা আগুনের যে জায়গাটি রয়েছে সে জায়গাটি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে। আমরা এখানে আসলে যেটি লক্ষ্য করছি বিপুল সংখ্যক রোহিঙ্গা তারা যে ঘর বাড়ি ছেড়ে তারা বাইরে চলে এসেছে। বাইরে এসে তারা তাদের যে আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে সেগুলো নিয়ে বের হয়েছে। তারা এখন খোলা মাঠের নিচে রয়েছে। পাশাপাশি এপিবিএন সদস্যরা আসলে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে মানুষজনকে আসলে উৎসুক জনতা যারা এখানে রয়েছে তাদেরকে সামাল দেওয়ার জন্য একটি ব্যারিকেড করেছে যাতে কোনো অযাচিত কোনো লোকজন প্রবেশ করতে না পারে এবং কোনো যাতে বাইরের কোনো গাড়ি ঘোড়া যাতে ঢুকতে না পারে সেজন্য তারা এখানে কাজ করছে। পাশাপাশি আসলে লক্ষ্য করছেন এখানে যারা রোহিঙ্গারা নিজের ঘর বাড়ি জীবন বাঁচাতে খোলা মাঠের নিচে আসলে আশ্রয় নিয়েছে সেই দৃশ্যগুলো এখানে দেখা যাচ্ছে। যেহেতু তীব্র গরম পড়ছে সেই গরমের কারণে আসলে বাতাসের ব্যাগও রয়েছে, তার কারণে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি বেড়েই চলেছে, যার কারণে কিন্তু আগুন নেভাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে। কক্সবাজার ফায়ার স্টেশনের যিনি ইনচার্জ রয়েছে অতীশ চাকমা আমাদেরকে জানিয়েছে সকাল 10টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেই সূত্র আগুনের যে 10টা থেকে শুরু হয়ে সে এখনো পর্যন্ত সে অগ্নিকাণ্ডের যে আগুন সে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং 9টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী যারা একটি বিশেষজ্ঞ টিম সহ প্রশাসন এবং যারা উপজেলা প্রশাসন রয়েছে, ক্যাম্প ইনচার্জ রয়েছে, সবাই একযোগে কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। আগুনের সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বছর বছর ভ্যাটের মতো পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিন শেষে যা চাপছে ভোক্তার কাঁধে, তাই আসছে বাজেটে যেন না বাড়ে ভ্যাটের পরিমাণ, সেই দাবি জানাচ্ছেন তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজারে কান পাতলেই শোনা যায় পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের অস্বস্তির কথা। 30 টাকা সাবানের দাম 50 টাকা। ভ্যাটটা যদি আরো গভর্নমেন্ট বাড়ায় ফেলায়
তো আমাদের মতো লোয়ার বা মিডল ক্লাস ইনকামের ফ্যামিলির জন্য এটা খুবই বার্ডেন হয়ে যাবে। পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচের পাশাপাশি বড় ভূমিকা রাখে ভ্যাটের মতো পরোক্ষ কর। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য, চলতি অর্থবছর 1,47,600 কোটি টাকা প্রত্যক্ষ করের বিপরীতে পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,58,068 কোটি টাকা। এনবিআর এর এই পরোক্ষ কর নির্ভরতা একদিকে যেমন বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য, অন্যদিকে বাড়তে দিচ্ছে না করজাল। অবশ্যই যদি ব্যাট বাড়ানো হয়, কিছু জায়গায় পণ্যের দামের তো বাড়াতেই হবে। ব্যাটের পার্সেন্টেজটা যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতিতে জর্জরিত ক্রেতার ব্যয়ভার কমাতে যখন নানা দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, তখন এনবিআর এর সাবেক চেয়ারম্যানেরও পরামর্শ জনগণের উপর থেকে ভ্যাট সহ করের চাপ কমানোর। খাতভিত্তিক একটা মূল্য সংযোজনের পরিমাণ বা বেঞ্চমার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্ক নির্ধারণ করার কাজটা এনবিআর জরুরি করা দরকার। এই সমাজ যদি এটা ঠিক করতে পারতো যে না 10 জনই কর দেবে, এখন দিতে হচ্ছে 1000 করে, কিন্তু এটা 300 টাকায় আনা সম্ভব যদি এই 10 জন সকলে মিলিয়ে করটা দিত। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট সংগ্রহে ইএফডি ও এসডিসি মেশিনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চাতাকলে আরেক দফা পৃষ্ঠ হতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি, আগামী বাজেটে নিয়ন্ত্রণে আনা হবে মূল্যস্ফীতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। ওটুসি, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।